আগরতলা বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ, পুলিশের নিষ্ক্রিয়তা ছিল বলছে ঢাকা। বহাল তবিয়তে গণমাধ্যম দখলকারী সাংবাদিক নেতা বুলবুল, ২১ টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লুট, মূল হোতা দেশ টিভির এমডি আরিফ। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, ২ মাসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সংবাদে আরও থাকছে, মির্জা ফখরুল কন্যা শামারুহের আবেগঘন ফেসবুক পোস্ট, পরিবারের দুঃসহ দিনের স্মৃতিচারণ। সংখ্যালঘু ইস্যুতে থামছে না ভারতের উস্কানি। এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন। তবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর ও অপপ্রচার চালানোর তৎপরতা আরও বাড়িয়ে দেয় ভারতীয় গণমাধ্যম, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় এবার উস্কানি ছড়ানোর দলে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। একই ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি। দলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী ২৪ পরগনার বেনাপোল পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তার বক্তব্যে বাংলাদেশ বিরোধী অবস্থান স্পষ্ট। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে মঙ্গলবার থেকে ৫ দিন পেট্রাপোল সীমান্ত বন্ধ রাখার হুমকি দেন। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, আসাম সীমান্তেও একই দাবিতে বিক্ষোভ করে হিন্দু ঐক্য পরিষদ সহ বিভিন্ন মহল। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। হামলা চালানো হয় কার্যালয়ে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। যে কোনো অনুপ্রবেশ বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। काफी कैमरे लगाए हैं और बायोमेट्रिक मशीन्स लगाई हैं, जितने गेट्स हैं उन सब पे, तो वो सब इस दिशा में हम लोग कार्य कर। বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয় ভারতের পার্লামেন্টেও। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে বলে মন্তব্য করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
কোনো অবস্থাতে কূটনৈতিক ও কনসুলার স্থাপনা লক্ষ্যবস্তু করা উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সহ দেশের অন্য স্থানে সব উপ ও সহকারী হাইকমিশনগুলোতে ভারত সরকার নিরাপত্তা বাড়াচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা পরিকল্পিত বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয় ছিল না বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে অনুপ্রবেশ করতে দেওয়া হয়েছিল। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভেতরে মালামাল নষ্ট করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব। ভারত সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। এদিকে মমতা ব্যানার্জির বাংলাদেশ নিয়ে বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায় নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আশ্বাস দেন উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের কূটনীতিক ও বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধির সামনে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আশ্বাস দেন উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই প্রতিনিধি। 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে, এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ। এ সময় ভারত বিরোধী স্লোগান দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার করেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে অপপ্রচার চালালে ভারতের 7 সিস্টার্স অশান্ত হবে। ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল, ছাত্র শিবির সহ সব সংগঠনকে সোচ্চার থাকার আহ্বান জানায় ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন, আমরা কিন্তু 7 সিস্টেমকে শান্ত থাকতে দিব না। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। আমরা নিজেরাও হেও হয়ে যাই। এমএম সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় আর অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর 5 আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুর হাসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার পালেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল। 2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদল বলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। 21 টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে আর বৈষম্যমূলক আচরণ করেন 21-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল আহসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত মানে যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা দিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা। সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণেই এখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালের 5 জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর 21-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার, যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের? পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, 1 জন সংরক্ষিতভাবে। ডিসি কেন জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স, যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা।
তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়জনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১-এ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা আছেন, জামাতের চান্দা দিত, মাসিক নেশান দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, এখন যে কী করতেছে এটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফেসিবাদের 15 বছর তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে ৮০ দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো আপনার বিএসএমএমের সিনিয়র মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলি এগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণ করত। এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা কোনো স্থায়ী কোনো চাকরি নাই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম খুব জাঁকজমকপূর্ণভাবে চলে। আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য। আমরা তো ২১-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না। কিন্তু আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ৩টি ভুয়া কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় ৮০০ কোটি টাকা লুট করেছে একটি সংঘবদ্ধ চক্র। আর এই চক্রের মূল হোতা হাসিনা সরকারের সুবিধাভোগী ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম ক্রয় ও রাজধানীতে ১৬তলা ভবন নির্মাণের নামে এই বিপুল ঋণ বের করে নেয় তারা। বিস্তারিত রাজীব জামানের রিপোর্টে। ঋণের নামে ব্যাংক লুট ছিল গত হাসিনা সরকারের আমলে অতি সাধারণ ঘটনা। পিছিয়ে ছিলেন না দেশ টিভির এমডি ও হাসিনা সরকারের সুবিধাভোগী আরিফ হাসানও। ৩টি কাগজে কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাংক থেকে ৭৬৯ কোটি টাকা লুটপাট করেছেন তিনি। প্রাপ্ত তথ্য বলছে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এসব ঋণ বের করে আরিফ চক্র। টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম ও ভবন নির্মাণের নামে এই ঋণ দেয় ন্যাশনাল ব্যাংক।
রাজধানীর মালিবাগের শহীদ সেলিনা পারভিন সড়কের ৪২ নম্বর ভবন বা দেশ টিভির ঠিকানায় প্রকৃতি অ্যাসোসিয়েটস, হাসান টেলিকম ও ব্রডওয়ে রিয়েল এস্টেট নামে ৩টি ভুয়া কোম্পানি খোলে আরিফ চক্র। ব্রডওয়ে রিয়েল এস্টেটের কাছে ন্যাশনাল ব্যাংক পাওনা ৬৬৮ কোটি টাকা। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বেনামে কোম্পানি খুলে ব্যাংক লোন নিয়েছে তারা প্রতারণার মামলার আসামি হতে পারে। এছাড়াও মিথ্যা ডিক্লারেশন দিয়ে ওরা যে অন্যায় করেছে এগুলোর কঠোর শাস্তি হতে পারে। নর্মাল ব্যাংকিং, মানি লন্ডারিং বা ঋণ খেলাপির যে মামলা সেগুলো তো হবে, এডিশনালি ক্রিমিনাল মামলা হবে। ২০১৮ সালের ১ নভেম্বর হাসান টেলিকম ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ২৭৫ কোটি টাকা ঋণ নেয়। আর হাসান টেলিকমের ঋণ শোধ করতে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ব্রডওয়ে রিয়েল এস্টেট নামে একটি কোম্পানি খুলে আরিফ হাসান আরও ৪৯০ কোটি টাকা ঋণ পান ন্যাশনাল ব্যাংক থেকে। তবে ঢাকার রায়ের বাজারে ১৬ তলা ভবনটি ওঠেনি, ঋণও শোধ হয়নি। এদেরকে ধরতে হবে, এদেরকে ধরার জন্য প্রতিনিয়ত ইনভেস্টিগেশন হবে এবং ব্যাংকিং সেক্টরেও এই ধরনের একটা নিজস্ব একটা ইন্টেলিজেন্স থাকতে হবে। কোম্পানিজে একটা পরিবর্তন করতে হবে। এটার জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজে, কমার্শিয়াল ব্যাংকগুলো নিজেরা ডাটাবেস তৈরি করতে পারে। আরিফ হাসানকে ইচ্ছাকৃত খেলাপে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আরিফ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই চক্রের সদস্য দেশ টিভির কয়েক কর্মকর্তা ও শিকদার পরিবারের সদস্যরাও। জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক হত্যা মামলায় আরিফ হাসান এখন কারাগারে রয়েছেন। রাজীব জামান, ২১ টেলিভিশন, ঢাকা। গত ৩টি জাতীয় নির্বাচন দুর্নীতির বীজবৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, আর আমলারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন। সঞ্জয় অধিকারী জানাচ্ছেন বিস্তারিত। বিগত হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে মহা লুটপাট হয়েছে, পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্রে। কোথা থেকে এবং কিভাবে এই অর্থ তছরূপ করা হয়েছে তাও অনুসন্ধান করেছে কমিটি। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আর ৩টি নির্বাচন এইটার বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। কমিটির সদস্যরা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছর জিডিপির গড়ে ৩.৫% পাচার হয়েছে। এতে করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের অর্থনীতি, যার রেশ কয়েক প্রজন্ম ধরে বহন করতে হবে। ২০১০ সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। শ্বেতপত্রে ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, আর দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা। এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসেবে ব্যাংকিং খাত ১ নম্বরে আসে। ২ নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা ৩০-৪০% পর্যন্ত চুরি হয়েছে। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। ৬ মাসে অর্থনীতিতে কি কি সংস্কার হবে তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আগামী ৬ মাসের কি কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, আমার সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও উন্নয়ন কর্মকাণ্ড বহাল রাখতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সমন্বয়ে একটি বৈদেশিক উন্নয়ন ফোরাম গঠন করা প্রয়োজন বলেও মত দেন তারা। এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির প্রতি দেশবাসীর আস্থা আছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের আস্থা ধরে রাখতে হবে, তবে আস্থা ধরে রাখা অনেক কঠিন কাজ।
দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনে নির্বাচন সহজ হবে না, এ মন্তব্য করেন তারেক রহমান। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। যোগ দেন বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৬০ জন ডেলিগেট। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন মানুষ অনেক সচেতন। গত ২-৪ মাসে কেউ যদি কোনো ভুল করে থাকে, সবার দায়িত্ব তাদের সঠিক পথে ফিরিয়ে আনা। আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত ৩০-৩৫ বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। ক্ষমতায় যেতে হলে দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার পরামর্শ দেন তারেক রহমান। একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। দেশের ও মানুষের কথা চিন্তা করে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলে জানান দলের এই শীর্ষ নেতা। জনগণকে সঙ্গে রাখুন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২ মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর আগামী বছরের ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের আগে উপযুক্ত সবাইকে যেন ভোটার করা যায়, সেজন্য অর্ডিন্যান্স জারির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এই কমিশনার। শিউলি শবনমের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথম কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, নির্বাচনের তথ্য প্রযুক্তির ব্যবহার, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে ৪ কমিশনারকে ৪টি কমিটির প্রধান করা হয়। ২রা মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ১৭ লাখ নতুন ভোটারের তথ্য এসেছে। তবে এই তালিকার সংখ্যা অন্তত ৪৫ লাখ হতে পারত। আমাদের ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ, সেই কার্যক্রম ২রা মার্চ ২০২৫ শেষ হয়ে যাবে। উপযুক্ত কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, এজন্য আগামী বছর ২ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে, আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। এদিকে বিকেলে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানান, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা দেবে জাতিসংঘ। We just came here to offer the United Nations support to the Election Commission. শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। অভিনেত্রী রোমানাকে ডিবি হারুনের ভয়াবহ হেনস্থা, মিথ্যা মামলায় পুরো পরিবার ফাঁসানোর অভিযোগ। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সংস্থাটির সেক্রেটারি জেনারেল গোলাম সারওয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, সার্ক শব্দটি যেন হারিয়ে যেতে বসেছে। এটিকে আবার পুনরুজ্জীবিত করতে পারলে গোটা দক্ষিণ এশিয়ার মানুষ উপকৃত হবে। সার্কে এ অঞ্চলের প্রতিটি মানুষের স্বার্থ রয়েছে উল্লেখ করে সমর্থন দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সংস্থাটির সেক্রেটারি জেনারেল। বলেন, প্রধান উপদেষ্টার আহ্বান তাদের উজ্জীবিত করেছে। ডিবি হারুনের হেনস্থার ভয়াবহ বর্ণনা দিলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। তার সৌদি প্রবাসী সাবেক স্বামী জুয়েলের মাধ্যমে দেশ থেকে ডিবি হারুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করতেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। আর এসব অপকর্ম জেনে যাওয়াতেই তিনি ও তার পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হয় বলে দাবি করেন রোমানা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। সুমাইয়া খানের রিপোর্ট। হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল,
ডিবি হারুনের ভাতের হোটেলে মিডিয়া পাড়ার অনেকেরই যাতায়াত ছিল। তাদের মধ্যে অভিনেত্রী রোমানা স্বর্ণা একজন। রোমানার স্বামী প্রবাসী জুয়েলের সাথে ডিবি হারুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুসম্পর্ক ছিল। জুয়েলের মাধ্যমে তারা অর্থ পাচার করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা তার সাথে খুব ভালো সম্পর্ক। আরও যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক, এবং টাকা পাচার করতো। তারা তাকে বলতে পাগল, ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। বিয়ের ছবি আমার বাসায় এটা। স্বর্ণার প্রেমে পাগল হয়ে জুয়েল তাকে বিয়ে করলেও এসব অপকর্মের কথা জেনে যাওয়ার পর থেকেই স্বর্ণার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে জুয়েল। আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য। এক পর্যায়ে রোমানা স্বর্ণার ডিভোর্স দিলে শুরু হয় তাকে ও তার পরিবারকে গুমের হুমকি। শ্যামলীতে যে হারুনের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, জুয়েল তখন সামনেই ছিল। তখন সে বলল যে শোনেন, যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন। হাসিনার আমলে ডিবি হারুন ছিলেন অপ্রতিরোধ্য। হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আছেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতে সামনেই চলেন। হাসিনার পতনের পর আসাদুজ্জামান খান কামাল ও ডিবি হারুন পলাতক। নতুন বাংলাদেশে ন্যায্য বিচার পাওয়ার প্রত্যাশা অভিনেত্রী রোমানা স্বর্ণার। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে সমারুহ মির্জার আবেগঘন ফেসবুক পোস্টে ভাইরাল নেট দুনিয়া। গত 15 বছরে দেশের জন্য মির্জা ফখরুল ইসলাম ও পরিবারকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তাই ফুটে উঠেছে তার লেখায়। কখনো জেলের অন্ধকার জীবন, কখনো বা আদালতের দ্বারে দ্বারে ধর্ণা দেয়া, আবার কখনো অসুস্থ হয়ে হাসপাতালে কাটানো বাবার দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণ করেছেন ফখরুল কন্যা সমারুহ মির্জা। আদিত্য মামুনের রিপোর্ট। 2010 সাল থেকে 2024 সালের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসংখ্যবার যেতে হয়েছে কারাগারে। রাজনৈতিক কারণে আবার কখনো ক্ষমতাসীনদের প্রতিহিংসার বলি হয়ে তাকে যেতে হয়েছে জেল হাজতে। এই সময়গুলোতে তার স্ত্রী সন্তানদের কাটাতে হয়েছে অমানবিক জীবন। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সমারুহের ফেসবুক স্ট্যাটাসে হাহাকারে মোড়ানো সেই সব শব্দ পংক্তিমালার পরতে পরতে কেবল বাবার জন্য মেয়ের দীর্ঘশ্বাস। সমারুহ বলছেন 2022 সালের 10 ডিসেম্বর তার মায়ের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল, অথচ এর একদিন আগেই বিএনপির মহাসমাবেশকে ঘিরে তার বাবা মির্জা ফখরুলকে যেতে হয়েছিল কারাগারে। সমারুহের মায়ের পাশে তখন থাকার মতো কেউই ছিল না। অস্ট্রেলিয়া প্রবাসী ফখরুল কন্যা সামাজিক মাধ্যমে লিখেছেন, 1 বছর পর 2023 সালে আবারও তার বাবা চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে এলে গ্রেফতার করা হয়। 2024 সালের 1 সেপ্টেম্বর আবারও মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশ ত্যাগ করলে নিন্দুকেরা অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন সমারুহ। ফখরুল কন্যা আক্ষেপ করে বলেন, দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তার বাবা মার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নোংরামি করছে। দেশ সেবায় নিয়োজিত একজন রাজনীতিককে নিয়ে এসব আচরণে দুঃখ পান বলে সামাজিক মাধ্যমে জানান সমারুহ মির্জা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগরতলা বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ, পুলিশের নিষ্ক্রিয়তা ছিল বলছে ঢাকা। বহাল তবিয়তে গণমাধ্যম দখলকারী সাংবাদিক নেতা বুলবুল, 21 টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে 800 কোটি টাকা লুট, মূল হোতা দেশ টিভির এমডি আরিফ। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, 2 মাসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।